আপকি আদালতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বিরুদ্ধে অভিযোগ হলো যে মুখ্যমন্ত্রী হিসেবে উনি দ্বিমুখী আচরণ করেন। রেখাজি, কথায় আছে না, মাথা কামানোর সঙ্গে সঙ্গেই মাথায় শিশির পড়ে। আপনার সম্পর্কে বলা হয় যে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই কেজরিওয়াল আপনার পিছনে পড়ে যান। উনি বলেন আপনি আগে ওনার শিশমোল সম্পর্কে অনেক কথা বলতেন, কিন্তু এখন আপনার জন্য একটা বড় সড়ো প্রাসাদ তৈরি হচ্ছে। উনি সেই ব্যক্তি যিনি রামলীলা গ্রাউন্ডের আন্দোলন থেকে উঠে এসেছেন। বলেছিলেন আমি চেয়ার নেব না, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না, আমি গাড়ি নেব না, আমি বাংলো নেব না, এবং তারপরে উনি ৮০ কোটি মানুষের কঠোর পরিশ্রমের অর্থ দিয়ে নিজের জন্য, নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য একটা বাড়ি তৈরি করেন, এবং সেখানে কোটি কোটি টাকার পর্দা ছিল, কোটি কোটি টাকার তার বাকি জিনিসপত্র। আউট অফ এ আপনি এসব করেন। আর যখন জনসাধারণ ওনাকে প্রশ্ন করে, এটা এমন একটা বাড়ি যার গেট কারোর জন্য কখনো খোলা হয়নি, একজনও ভেতরে যেতে পারেনি, এটা ওনার পার্সোনাল ইউজের জন্য ছিল। কিন্তু আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে আমার যা কিছু সুযোগ সুবিধা আছে তা দিল্লির জনগণেরও। আজ আমার ৪ মাস হলো আমি মুখ্যমন্ত্রী হয়েছি। যদি আমার বাড়িতে জায়গা না থাকে তাহলে আমি আমার গলির রাস্তায় একটা টেবিল চেয়ার নিয়ে বসে থাকি, আর হাজার হাজার মানুষের জন্য প্রতিদিন সেখানে বসে আমি জনকল্যাণের কাজ করি। তো আজ পর্যন্ত আমি সরকারের কাছ থেকে কোনো সরকারি আবাসন পাইনি, কিন্তু আজ আমাকে যে বাড়িটা দেওয়া হচ্ছে সেটা ইতিহাসের আজ পর্যন্ত খুব কমই কোনো মুখ্যমন্ত্রী নিয়েছেন। এটা এমন একটা জায়গা যেখানে এলজির 4th গ্রেড এমপ্লয়িরা বসেন পুরো দিল্লির। কারণ মুখ্যমন্ত্রীর বাড়ি বলে তো কিছুই ছিল না, খুব সহজ ছিল যে ওটা মুখ্যমন্ত্রীর বাড়ি ছিল, আমি যেতাম আর থাকতাম। কিন্তু আমি বারণ করি যে না, ওই শীষ মহলে আমি থাকবো না। আমায় যদি সরকার কোনো বাড়ি দেয়, কারণ হাজার হাজার মানুষ যে দেখা করতে আসেন ওদের অ্যাটেন্ড করার জন্য দেয়, তাহলে আমি থাকবো, আদারওয়াইজ থাকবো না। তো আজ এমন একটা বাড়ি যেখান থেকে আমার প্রতিদিন পাবলিক ডিলিং করা যেতে পারে, মানে সকালবেলা যখন লোকজন আসেন, তো আমাকে সেই বাড়িতে দেওয়া হয়েছে, আর আমার বাড়ি সবার জন্য খোলা রয়েছে, আপনি যে কোনো সময় এসে দেখতে পারেন। কেজরিওয়াল সাহেবের বাড়িতে কেউ যেতে পারেনি, কিন্তু আপনি দিল্লির নিজের মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, তো আপনি বুঝতেই পারছেন না যে ওই জায়গাটার ভেতরে যাওয়া কতটা বিপজ্জনক ছিল। কিন্তু আমি যখন, মানুষ শুধু দিল্লি থেকে তো নয়, দিল্লি এনসিআর থেকেও আসেন আমার কাছে, তো তখন আমাদের বাড়ি, আমাদের অফিস, যেখানে পূর্ববর্তী সরকারের আমলে কেউ যেতে পারতো না, এখন সকলের জন্য উন্মুক্ত। মুখ্যমন্ত্রী আপনাদের, আমার সময় আপনাদের, আর আমার বাড়িও আপনাদের। আচ্ছা, এবার দেখুন, আপনার বাড়ির ব্যাপারে 28শে জুন পিডব্লিউডির একটা টেন্ডার জারি করা হয়েছে, যেখানে লেখা আছে মুখ্যমন্ত্রীর যে বাড়িটা হবে সেখানে 24টা এসি থাকবে, 5টা স্মার্ট টিভি থাকবে, প্রতিটা 9 লক্ষ টাকা করে, 3টে বড় ঝাড়বাতি বসানো হবে, 115টা লাইট বসানো হবে, 23টা সিলিং ফ্যান বসানো হবে, 6টা গিজার থাকবে, হাই কোয়ালিটি আরও থাকবে, 10টা ফ্লাড লাইট থাকবে, অ্যাডভান্সড সিসিটিভি আর টপ ক্লাস ইন্টারনেট থাকবে। স্যার, আমি আগামীকাল আমার অফিস শুরু করছি, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি অবশ্যই আসবেন। আর এই সমস্ত কিছু যা মাননীয় আম আদমি পার্টির নেতারা যা কিছু বলেছেন সেগুলো অবশ্যই চেক করবেন। আমি এটা অবশ্যই বলতে চাইব যে যারা দিল্লিতে দুর্নীতির চরম শিখর অতিক্রম করেছে, আপনারা সবাই জানেন, যারা দিল্লির ক্রমাগত এত ক্ষতি করে এসেছেন, আর দিল্লির মানুষ তবুও যাদের গত 10 বছরের ক্লিয়ার কাট ম্যান্ডেট দিয়েছেন, আর আজ যদি তারা এসে দিল্লির পরিবেশ নষ্ট করতে চায়, দিল্লির মানুষকে মিসগাইড করতে চায়, আজ আমাদের বাড়িতে, মানে যা মনে হয় তাদের ডোরম্যাট ছিল যার দাম আমার পুরো বাড়ির তৈরির সমান, এত টাকা তাদের ডোরম্যাট আর পর্দা লাগানো ছিল। তাই যদি তারা এই কথা বলে, আমাদের দোষারোপ করে, তাহলে সেটা তাদের শোভা পায়। তাই আমি এটাই বলতে চাই कि बागवान ने भी न जाने कैसे कैसे शौक पाल रखे हैं, फूलों के गमलों में कांटे संभाल रखे थे। इस सियासत में तो चित भी उनकी, पट भी उनकी, हमने क्या बेवजह सिक्के उछाल रखे हैं? तो बात नहीं करेंगे। একেবারেই ট্রান্সপারেন্ট আমার জীবন।
যে কেউ আমায় সকাল থেকে সন্ধে পর্যন্ত এসে দেখতে পারেন। আমি তাদের মতো কখনোই কোনো গোপন বৈঠক করি না। আমার কাছে 100টা মোবাইল ফোনের বহর নেই যে আজ যদি ধরা পড়ে যাই তাহলে এটা ওটা ভাঙবো। আমার একটাই নাম্বার, আমার বাড়িও একটাই স্যার। জনসাধারণ যেখানে বলবে আমি সেখানেই থাকবো, নয়তো তাদের হৃদয়ে থাকবো। আজও আমি রাস্তাতেই থাকি। জনতার মধ্যে থেকে দু একটা প্রশ্ন নিতে পারি এবার। এই যে কেজরিওয়াল ওনার সময় একটা মহলের মতো বাড়ি তৈরি করেছিলেন, তাতে প্রচুর অর্থও বিনিয়োগ করেছিলেন, এখন আপনি ওটার কি করবেন? ঠিকই, একদম মেয়েদের মতোই প্রশ্ন তুলেছেন। অবশ্যই আমাদের পরিকল্পনা রয়েছে, ওটা যেহেতু জনসাধারণের অর্থ ছিল যা সেখানে অপচয় করা হয়েছে, আমাদের প্রচেষ্টা থাকবে এমন কোনো সিদ্ধান্ত নেব যাতে ওই টাকাটা আবার কোষাগারে ফিরে আসে আর তাতে জনগণের লাভ হয় আর কাজেও আসে। আপনি যদি ওখানে থাকতেন তাহলে তো কোনো ক্ষতি হতো না। আমার ঘুম আসতো না। আমরা দেখতে পেতাম মানুষ কত কষ্ট পাচ্ছে, আর কেজরিওয়াল সাহেব এখানেই মজায় থাকতেন। তিনি পর্দাও খুলতেন না, জনগণের কণ্ঠস্বর ওনার কানে পৌঁছতই না। তিনি তার বাড়ির 4 দেওয়ালের মধ্যে বসে কাজ করতেন। আজও কিন্তু ওনার দলের এমএলএ আমার কাছে এসে বলেন যে আমরা কখনো এই অফিস দেখিনি, এখানে সিএম এর অফিস আছে তাই জানি না। তো আজ সেই জায়গা, আজ সেই পুরো অফিস হাজার হাজার মানুষের আসা যাওয়ার মাধ্যম হয়ে উঠেছে। সেখানে এমন করিডোরও ছিল যেখানে মানুষের চলাচল নিষিদ্ধ ছিল। আরেকটা প্রবলেম রয়েছে যেখানে মানুষের যাতায়াতের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, সেটা হলো আপনি পুরনো গাড়ির ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছেন। অনেক মানুষ আছেন যারা রিটায়ার্ড, তাদের জীবনের একমাত্র সম্পদ হলো ওই গাড়িটা। তারা বৃদ্ধ, কখনো তাদের ব্যাংক বা পোস্ট অফিসে যেতে হয়, কখনো কখনো ডাক্তারের কাছে। এখন এই বয়সে তারা কোথা থেকে নতুন গাড়ি কিনবেন, আর পুরনো গাড়িটা কোথায় বা স্ক্র্যাপ হিসেবে বিক্রি করবেন? রাজাজি, দিল্লির দুর্ভাগ্য হল যে দেশের রাজধানী হওয়া সত্ত্বেও দিল্লিকে বিশ্বের মানচিত্রে সবচেয়ে পলিউটেড সিটি হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এখানকার পূর্ববর্তী সরকারগুলো দিল্লিতে বসবাসকারী মানুষের জন্য বিশুদ্ধ বাতাসের ব্যবস্থা করার এই দায়িত্ব কখনোই পালন করেননি। এমন কিছু করে যাতে পলিউশন বন্ধ হয়, কমে যায়। আর যখন বছরের পর বছর ধরে এই ঘটনা চলতে থাকে, তখন দিল্লি সবুজ রাজধানী হওয়ার পরিবর্তে গ্যাস চেম্বারে পরিণত হয়ে গেল। আর তারপর কি হলো? তারপর কোর্ট ব্যবস্থা নিতে শুরু করলো, এনজিটি আমাদের অর্ডার দিতে শুরু করলো, তারপর সিএ কিউএম তাদের খাতাও খুলে বসলো, আমরা দিল্লিকে ঠিক করব। সবাই তাদের নিজের নিজের অর্ডার জারি করায় অর্ডারটা হলো যে যদি আপনার কাছে 15 বছরের বেশি পুরনো গাড়ি থাকে তাহলে তার পেট্রোল পাওয়া যাবে না। এটা সরকারের আদেশ নয়, এটা মাননীয় কোর্টের আদেশ, এনজিটির আদেশ, সিএকিউএম এর আদেশ। আর আমি নিজেও এই বিষয়টা সম্পর্কে অবগত। আমি নিজে মনে করি এটা ঠিক নয়। আর আমি দিল্লির জনগণকে সম্পূর্ণরূপে আশ্বস্ত করছি যে আমরা তাদের চিন্তা ভাবনা, তাদের ভিশন এবং তাদের অধিকারের কথা প্রতিটা প্ল্যাটফর্মে আমরা তুলে ধরব। সেটা আদালত হোক বা এনজিটি হোক, তা সেটা প্রশাসনই হোক, আমরা দিল্লির মানুষের সঙ্গে অন্যায় হতে দেব না। এখন দেখুন, অনেক মানুষ রয়েছেন, তারা ভিডিও পোস্ট করছেন বা লিখছেন, খবরের কাগজে লিখছেন। ওনারা বলছেন যে 82 লক্ষ টাকার মার্সিডিজ কিনেছিলেন, এখন আমাকে 2.5 লক্ষ টাকায় বিক্রি করতে হচ্ছে। কেউ বলছেন আমার একটা গাড়ি মাত্র 70,000 কিলোমিটার চলেছিল, আমি তো এই গাড়িটা বেশি চালাইও নি, আর আমাকে সেটা বিক্রি করতে হচ্ছে। আপনি একদম ঠিক বলছেন। আর এমন হাজার হাজার কেস রয়েছে যেখানে লোক, আজও আমার বাবা নিজে গাড়ি অকেশনালি চালাতেন, যদি কখনো বিয়ে বাড়ি যেতেন তিনি বের করতেন, তিনি নিজে স্কুটারে অফিস যেতেন। তো এরকমই হাজার হাজার পরিবার, মিডল ক্লাস ফ্যামিলি রয়েছে যারা অকেশনালি গাড়ি ইউজ করেন। আর এটাও সত্য যে সরকার কাজ না করার কারণে যে আদেশ দেওয়া হয়েছে তার ভোগান্তি জনগণকে কেন পোহাতে হবে? আরো অনেক প্যারামিটার হতে পারে। আর এটা কেমন ন্যায় বিচার? দিল্লি এনসিআর পেট্রোল দিতে পারে আর দিল্লি দিতে পারে না? আমরা কি 8 কিলোমিটার দূরে গিয়ে পেট্রোল নিতে পারি না? সরকার কখনো এই বিষয়টা রিপ্রেজেন্ট করেননি। এটা তাদের নিজস্ব অ্যাকসেপ্টেন্স। এটা পরবর্তী সরকারের কেজরিওয়াল সাহেব যানবাহন স্ক্র্যাপ করার নির্দেশ নিজেই বানিয়েছিলেন। তারা গত 1.5 বছর ধরে যানবাহন স্ক্র্যাপ করে যাচ্ছিলেন, আর তারা এমনভাবে উঠিয়ে নিয়ে যেতেন
যেন তারা কোনো রেড চালিয়েছেন, সেখানে গিয়ে তাদের গাড়ি উঠিয়ে নিয়ে আসতেন আর পরের দিন বোঝা যেত স্ক্র্যাপ করা হয়েছে। দিল্লির জনগণের সঙ্গে এই অবিচার ক্রমাগত করা হচ্ছে। সরকার কাজ করেননি আর জনগণকে কষ্ট ভোগ করতে হয়েছে। কিন্তু এখন এটা হবে না, আর এটা হবে না। আমরা উভয় কাজই করব। আমরা কাজও করব জনসাধারণের স্বার্থে, আর আমরা অন্যায় হতেও দেব না। আমরা দৃপ্তভাবে আওয়াজ তুলব। কিন্তু দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী সিং উনি তো এটা বলছেন যে ৬২ লক্ষ গাড়ি আছে যার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, যেগুলো বদলাতে হবে। তো বিজেপির লোকেরা নতুন গাড়ি প্রস্তুতকারকদের কাছ থেকে ভালো টাকা নিয়েছে, হ্যাঁ, ঘুষ নিয়েছে হ্যাঁ। বলতে পারেন। এই 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 যে সব মাথা কাজ করে, এসব তাদেরই ছিল। সারাদিন বসে বসে এই সব ব্রেইনস্টর্মিং করতো। কি করব, মানে দে আর সাচ আ গুড অ্যাক্টর। ওদের অ্যাক্টিং এর জবাব নেই। কেজরিওয়াল সাহেব ২ নম্বরের ফালতু শার্ট পরে আসেন, যদি ৪২ সাইজ দরকার হয় ৪৪ সাইজ পরে আসতেন, নয়তো ওই মুখ্যমন্ত্রী আতিশীজি ডাবল চেয়ার বসাতেন। আমি হলাম ভরত, রামজি গেছেন বনবাসে এবং জেল থেকে আসবেন। আমরা এইসব পারি না, আমরা এইসব জিনিস পারি না। আপনি যেটা করতে পারতেন, এমন একটা ইতিহাস বলে দিন যে আমি 2টো চেয়ার নিয়ে মুখ্যমন্ত্রী পদে বসছি, যে রামজি যখন জেল থেকে আসবেন তখন উনি আবার বসবেন। আপনি এইসব কথা বলছেন, এইসব তো আপনাদের জন্যই হয়েছে। আমি এখানে 4 মাস ধরে এসেছি স্যার, যখন আদালত আপনাকে তিরস্কার করছিল যে পলিউশনের জন্য কাজ করুন, পলিউশনের জন্য কাজ করুন, তখন তো আপনি কিছু করেননি। আপনি কেবল অড ইভেন করে চললেন। তাতে কি কোনোভাবে পলিউশন কমেছে? উল্টে মানুষ সমস্যার সম্মুখীন হয়েছেন। আজ যখন জনসাধারণ আপনার কর্মকাণ্ডের ফল ভোগ করছেন, তখন আপনি সরকারের ভুল ধরছেন। আমি আপনাদের আশ্বস্ত করছি, চিন্তা করবেন না। দিল্লির জনগণকে রক্ষা করা আমাদের দায়িত্ব, আর আমরা তা করব। আপনি বলছিলেন যে উনি পলিউশনের জন্য কিছুই করেননি, উনি তো বলতেন যে আমি এমন একটা কেমিক্যাল তৈরি করেছি যেটা ঘরের উপর লাগালে সেটা নষ্ট হয়ে যায়। আমি বলছি আপনাকে, যখন আমাকে বাজেট পড়তে হয়েছিল, তখন আমি আধিকারিকদের জিজ্ঞাসা করেছিলাম, ভাই কি কি হয়েছে? তো আমি তাদের বলি, মেশিনটা যে বানানো হচ্ছিল সেটার কি হলো? কেজরিওয়াল সাহেব টিভিতে খড়ের জন্য ওষুধ তৈরির বিষয়ে প্রচুর গান গাইতেন, তো তারা বলেন যে ওই ওষুধ তৈরি করা হয়নি। তখন আমি বলি, ওটা তো এত প্রচার হলো, প্রচারে কত খরচ হয়েছিল? তো উনি বলেন ৮০ কোটি টাকা খরচ হয়েছিল ব্যাস। আমি বলি, ওষুধ তৈরি হয়েছিল? উনি বলেন ওটা তৈরি হয়নি। মানে যে জিনিসটা তৈরি করা যায়নি তার জন্য ৮০ কোটির খরচ। যে কাজ হয়নি তার জন্য। এটা শুধু একটা এক্সাম্পল নয়। একটা শপিং ফেস্টিভ্যাল আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল, উনি বলেন শপিং ফেস্টিভ্যাল করবে, তো সেটার অ্যাডভার্টাইজমেন্টে, মানে ওই শপিং ফেস্টিভ্যালের অ্যাডভার্টাইজমেন্টে খরচ প্রায় ২৭-২৮ কোটি টাকা হয়েছিল। আমি বলি, এটা কবে হলো? ওনারা বলেন এটা করা সম্ভব হয়নি। মানে ওরা এইরকম সব বলছে। তো আপনারা করতে দেননি, তাই না? বিজেপির লোকেরা। হ্যাঁ, আমরা যথেষ্ট বুদ্ধিমান ছিলাম যে ওনাকে ওনার কাঁচের প্রাসাদ তৈরি করতে দিয়েছিলাম, আর আমরাই কাজ করতে দিতাম না ওনাকে। আমরা ওনাকে দুর্নীতির মদের নীতি তৈরি করতে দিয়েছিলাম, একটার সঙ্গে একটা ফ্রি আমরাই অ্যালাউ করেছিলাম যে আপনি করুন, কিন্তু বাকি কাজ করতে দিইনি। সে যা যা করতে চাইতো তার সবই করে নিত, আর যা করতে চাইতো না তার জন্য দোষ এলজির ওপর, পিএম এর ওপর আর অন্যদের ওপর চাপিয়ে দিত। পলিউশনের ব্যাপারে উনি বলছেন যে আমরাও মেঘ তৈরি করে বৃষ্টিপাত ঘটাতে চাইতাম, হ্যাঁ, অর্থাৎ আর্টিফিশিয়াল ক্লাউড, যার কথা আজ আপনার সরকার বলছে। তো তারা তো তখন আমাদের করতে দেয়নি, আর এখন নিজেরাই তা করছে। হ্যাঁ, এটা তো একদম সত্যি কথা। উনি যেটা করতে চাইতেন, আমরা অনেক জায়গায় বাধা দিয়েছি। আমরা দিল্লি ধ্বংস করার থেকে বাধা দিয়েছি, আমরা দিল্লির মানুষের প্রত্যাশা ভেঙে দেওয়ার জন্য তাকে বাধা দিয়েছি। উনি যেখানে যেখানে দুর্নীতিতে লিপ্ত ছিলেন সেই সব জায়গায় অভিযান চালিয়ে কাজ করেছি। তো দিল্লির মানুষের কষ্ট বুঝতে পেরে আমরা যখন যা যা করেছি, দিল্লির মানুষ তা জানে, এবং আপনারা দুর্নীতির জন্য কখন ঠিক কি কি করেছিলেন তাও জনগণের সামনে এনেছি। তাই তো এই ফলাফল, নইলে আর কি বা কারণ থাকবে এই ফলাফলের জন্য? আপনি স্কুলে দুর্নীতি করেছেন, আপনি ওষুধে দুর্নীতি করেছেন, আপনি হাসপাতালে দুর্নীতি করেছেন, সর্বত্র দুর্নীতি করেছেন। এখন কেজরিওয়াল বলছেন যে মোদিজি প্রতিশ্রুতি দিয়েছিলেন যেখানেই বস্তি সেখানেই বাড়ি, কিন্তু রেখা গুপ্তার রাজ্যে যেখানেই বস্তি সেখানেই মাঠ। দিল্লির দুর্ভাগ্য দেখুন, ২৭ বছর ধরে ওই সরকাররা শাসন করেছে। ১৫ বছর কংগ্রেস, ১০ বছর ১২ বছর কেজরিওয়াল সাহেব।
যারা সর্বদা চেষ্টা করেছিলেন গরিবরা গরিবই থাকুক, যেন তাদের কোনো সুযোগ সুবিধা না দেওয়া হয়, তাদের কোনো ঘর না দেওয়া হয়। 50,000 ফ্ল্যাট তৈরি হয়ে পড়েছিল। কেন্দ্রীয় সরকার তৈরি করে বলে ভাই গরিব মানুষদের দিয়ে দিন, সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সেগুলো কখনো গরিবরা পায়নি। মোদিজি কিন্তু বলেছিলেন যে তোমাদের বস্তির পরিবর্তে বাড়ি দেবেন, আরো ভালো বাড়ি দেবেন, আর তিনি সেগুলো দিতে শুরু করেন। আজ যে বাড়িগুলোর কথা উনি বলছেন, আপনি আমায় বলুন, জনগণ আমায় বলুন, যে মানুষের বাড়ি দিয়ে দেওয়া হয়েছে বস্তিবাসীদের, তারপর কি সেই জায়গাগুলো খালি করবে না সেই এজেন্সি? যে ল্যান্ড ওনিং এজেন্সি রয়েছে তারা খালি করাবে নাকি করাবে না? বা যারা রেল বস্তিতে একদম রেল লাইনের গায়ে বসবাস করছে, তার ফলে সিকিউরিটি থ্রেট হচ্ছে আর সিগন্যাল দেখা যাচ্ছে না, যদি তাদের কোর্টের অর্ডারে সমন দিয়ে সরানোর নির্দেশ দেওয়া হয়, তাহলে তাদের কি সরানো হবে না? আপনারা বারবার দিল্লির ঝুপড়ি আর বস্তিবাসীদের বারবার ভয় দেখিয়ে ওদের মিসগাইড করে এটা বলতে চান যে আপনাদের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে, অথচ এটাই প্রথম সরকার যারা মানুষকে বস্তিবাসীদের বাড়ি দেওয়ার কথা বলেছে। আর আজও আমি দৃঢ়ভাবে এই কথাটাই বলতে চাই, বস্তিবাসী একটা প্যারামিটার। স্যার, আমি আপনাকে বলতে চাই, 2015 সালে একটা প্যারামিটার তৈরি হয়েছিল, যেটা আম আদমি পার্টি সরকার নিজেই তৈরি করেছিল। দেখুন, তাতে বলা হয় 2015 সালের আগে যারা দিল্লিতে এসে বসবাস করেছে তাদের ঘর দেওয়া উচিত। ঠিক তাই আজ যারা এই প্যারামিটারের আওতায় আসছে তাদের রেজিস্ট্রেশন করা হচ্ছে, তাদের ঘর দেওয়া হচ্ছে। তো যারা বাদ পড়ছেন সেটা আপনার লোকেরাই সিদ্ধান্ত নিয়েছিল। আজ সেই লোকগুলো বলছে যে আমাদেরও একটা বাড়ি থাকা উচিত। ফলে আমাদের কাছে এখন দুটো উপায় আছে, আপনার তৈরি পলিসি ভুল, আমরা সেই পলিসি পরিবর্তন করব। আর এটা বলি, যারা 2 মাস আগে এসেছে তাদের বাড়ি দেব। তো যারা ট্যাক্স পেয়ার রয়েছেন তারা আমাদের জিজ্ঞাসা করছেন যে আমি ট্যাক্স পেয়ার, অথচ আপনারা গতকাল আসা ব্যক্তিকেও দিচ্ছেন, 15 বছর থাকা ব্যক্তিকেও দিচ্ছেন, 40 বছর থাকা ব্যক্তিদেরও। কোথাও না কোথাও তো থামতে হবে। আমরা এটা সম্পূর্ণ স্বচ্ছভাবে করার চেষ্টা করছি। দিল্লির প্রতিটা ব্যক্তি যারা বস্তিতে বাস করেন, আমরা তাদের আরো ভালো সুবিধা, আরো ভালো বাড়ি আর আরো ভালো ইনফ্রাস্ট্রাকচার দিতে চাই। গরিব সন্তানও যেন ভালো পরিবেশে বেড়ে ওঠে, পড়াশুনো করে, এটাই আমাদের প্রচেষ্টা। কোনো অবৈধ বস্তি যেন কোনোভাবেই ভেঙে না ফেলা হয়, এটাই আমাদের নির্দেশ। রেখাজি, আমি অনেক দরিদ্র মানুষের ভিডিও দেখেছি যাদের কথা আপনি বলছেন, অশোক বিহারের, ওয়াজিরপুরের। ওনারা বলছেন যে রাত 3টের সময় ডেমোলিশন হয়েছে, পরের দিন সকালে আমাদের কোর্টের ডেট ছিল, আমরা স্টে অর্ডার পেতেও পারতাম, কিন্তু সব গুড়িয়ে দিল। দেখুন, আপনি যে জেলা সম্পর্কে কথা বলছেন, অশোক বিহারের কথা বলছেন, সেখানে 1675টি বাড়ি তৈরির পর প্রধানমন্ত্রী নিজেই বস্তিবাসীদের চাবি দিয়েছিলেন। স্বাভিমান অ্যাপার্টমেন্ট, ওই ঝুপড়িতে যত পরিবার থাকতো আর তাদের যারা এলিজিবল ছিল তাদের সবাইকে বাড়ি দেওয়া হয়েছিল। যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আসেনি সেই রকম 200-250 পরিবার ছিল, আর ওনাদের অনবরত কোর্ট, ল্যান্ড ওনিং এজেন্সি, ডিডিএ নোটিশ দেয় যে দয়া করে আপনারা এই জমি খালি করে দিন, কারণ আপনাদের ফ্ল্যাট দেওয়া হয়েছে, তাও লক্ষ লক্ষ টাকার ফ্ল্যাট। প্রত্যেক ব্যক্তিকে এমনভাবে বাড়ি দেওয়া হয়েছিল, আপনারা এসে এখানে থাকুন। আর এর পরেও যদি কিছু মানুষ তাদের মিসগাইড করে আর তারা সেখান থেকে সরে যেতে না চায়, এজেন্সি তার পদক্ষেপ নেবে। তাহলে বলুন, এদের ভুল বলবো নাকি ওদের ভুল বলবো, নাকি বা কোর্টের? তারা তো কোর্টে গিয়েছিলেন, কোর্ট তো স্টে দেয়নি। তাহলে আমরা তারপরে কি বলতে পারি? যাদের দেওয়ার কথা ছিল আজও আমরা বলছি যে তাদের দেওয়া হয়েছে, আর আমরা সিরিয়াসলি ওনাদের জন্য অ্যাফোর্ড করছি। ক্রমাগত ওই যে 50,000 বাড়ি সরকার কেন্দ্রের ফান্ড থেকে তৈরি করা হয়েছিল, সেগুলো আমরা ঠিক করাচ্ছি যাতে সেগুলো দেওয়া যায়। নতুন বাড়ি তৈরির যোজনা করছি। এমনটা কোন সরকার করেছে? আজ কেবল ভারতীয় জনতা পার্টি দিল্লি সরকারই এটা করতে পেরেছে। দেখুন, আমি কেজরিওয়ালের সেই ভিডিওটা দেখেছি যেখানে তিনি জনসাধারণকে বলছেন যে 40 লক্ষ বস্তিবাসী আছে দিল্লিতে, তারা যদি সবাই রাস্তায় নেমে আসে তাহলে রেখা গুপ্তার মাথায় তো বাজ পড়বে। বাজ তো আমার মাথায় পড়েছেই। কেন? কারণ কেজরিওয়াল সাহেব যখন দিল্লি ছেড়ে চলে গেছেন তখন তিনি এত জটিলতা রেখে গেছেন, তিনি সম্পূর্ণভাবে এমন করে রেখেছেন যে ভাই, দিল্লির উন্নয়ন করা সম্ভবই নয়। যতদিন তিনি ছিলেন, না দূষণ নিয়ে কাজ করেছেন, না আবর্জনার পাহাড় নিয়ে কাজ করেছেন, না কোনো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে। তিনি দিল্লির মানুষকে কেবল ফ্রি বিজ দেখিয়েছেন, জল আর বিদ্যুতের কথা বলে গেছেন, একটা ফ্লাইওভার, একটা নতুন ইনফ্রাস্ট্রাকচার, একটা ডেভেলপমেন্টের কাজ উনি কিন্তু দিল্লিতে কখনো করেননি।
আজ যখন আমি বিষয়গুলো দেখছি সবকিছু এত জটিল মনে হচ্ছে। আপনি সেই ব্যক্তিকে গিয়ে বলুন না, গিয়ে আপনাকে যে বাড়িটা দেওয়া হয়েছে তার চেয়ে আরো ভালো সুযোগ সুবিধা আর কি হতে পারে। আপনি চান যে গরিবরা ওখানেই থাকুক, তার জীবনও যেন কোনোভাবে কখনো আলো আসেই না, আর সেই কারণেই আপনি তাদের উস্কে দিতে চান। কিন্তু দিল্লির মানুষ এতটা বোকা নয়। এই বস্তিগুলোতেই বুদ্ধিমান মানুষ বাস করে, আর তারা জানে যে কি করতে হবে আর কার সাথে থাকতে হবে। তাহলে কেজরিওয়াল সাহেব তাদের নিয়ে চেষ্টা করবেন না। আর আপনি নিজেই দেখুন না, 40 লক্ষ মানুষ আপনার জন্য আসে, নাকি তারা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করা তাদের সুযোগ সুবিধা প্রদানকারী সরকারের পাশে থাকে। এখন ইনি বলছেন যে এরা সেই বস্তিবাসী যাদের বাড়িতে বিজেপি নেতারা নির্বাচনের সময় রাত কাটাতেন, তাদের নিজেদের বলে ডাকতেন, তাদের বাড়িতে রাত কাটাতেন। আর এখন যখন সেই বস্তি ভেঙে ফেলা হচ্ছে, তাদের পাশে কেউ নেই। এখনো একই রকম আছে। যদি আপনি দিল্লির 675টা ক্লাস্টারের সঙ্গে 4টে বস্তির তুলনা করেন, সেটা সম্ভব নয় স্যার। আজ পুরো দিল্লিতে 675টা ক্লাস্টার আছে। অ্যাকশন কটার উপর নেওয়া হয়েছে? মাত্র 4টে। তাদের মধ্যে 3টের বিরুদ্ধে আদালতে মামলা ছিল, আর একটাতে যে ল্যান্ড ওনিং এজেন্সি ইতিমধ্যেই তাদের বাড়ি দিয়েছিল, তো তারা সেগুলো খালি করে দিয়েছে। এই 4টি ছাড়া দিল্লিতে কারোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়নি। আপনি মানে আমাদের কেজরিওয়াল সাহেব হলেন কুম্ভকর্ণের মতো। 6 মাস ধরে পাঞ্জাবে রাজনীতি করছিলেন, তখন ওনার দিল্লির কথা মনে আসেনি? তিনি জানেন না এই 4 মাসে দিল্লি কতখানি এগিয়ে গেছে। কিন্তু আজ সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পাঞ্জাব নির্বাচন শেষ হয়ে গেল, তিনি তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে, আর তারপর উনি সেই বস্তিবাসীদের কথা বলতে শুরু করলেন। আরে আপনি এত বছর ধরে ছিলেন, আপনার সরকার চালানোর পূর্ণ সুযোগ ছিল। আপনি কি একজন বস্তিবাসীকেও নিজের বাড়ি দিয়েছেন? আপনি আমায় বলুন, কোনো বস্তিবাসী এসে বলুক কেজরিওয়াল সরকার আমাকে একটা বাড়ি দিয়েছে? একটাও পাবেন না স্যার। আজকে সরকার লক্ষ লক্ষ মানুষকে বাড়ি দেওয়ার পরিকল্পনা করেছে, আর সিরিয়াসলি সেটা নিয়ে কাজ করছে। আপনি বলছেন যে দিল্লির যে লক্ষ লক্ষ মানুষ বস্তিমে থাকেন, তাদের আপনার সরকার, কেন্দ্রীয় সরকার পাকা বাড়ি দেবে, আর যেখানে বস্তি রয়েছে সেখানে বাড়ি করে দেবে। 100%। দেখুন, এটা বহু বছরের ব্যাকলগ, অবশ্যই সময় লাগবে, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, কেউ আপনাকে তুলছে না, আর আপনি আপনার জায়গাতেই থাকবেন প্রথমবারের মতো। আমাদের সরকার এমন কাজ করেছে যা কেউ কখনো করেনি। 700 কোটি টাকার বাজেট এখানে রাখা হয়েছে এই সব ঝুপড়ির ডেভেলপমেন্টের জন্য। 700 কোটি টাকা কেন? কারণ সেখানকার ড্রেন, ফুটপাথ, টয়লেট, বাথরুম করতে হবে। এখনো মহিলারা খোলা জায়গায় স্নান করেন। আজও টয়লেটে যেতে হলে তাদের নোংরা টয়লেট ব্যবহার করতে হয়। কেউ কখনো এটা নিয়ে চিন্তাই করেনি। ক্ষমা করবেন, না কেজরিওয়াল সাহেব, না পূর্ববর্তী সরকারের কেউ। সবাই তো ভোট কেজরিওয়াল সাহেবকেই দেন। দেখুন, আপনার সন্তান, সে জানে না কোনটা ঠিক আর কোনটা ভুল। তাকে শেখাতে হবে। আস্তে আস্তে সে বুঝতে পারবে যে আমার বাবা মা আমার জন্য ঠিকই ভাবছেন। তারা এমন কোনো দল বা পার্টি খুঁজে পায়নি যারা সঠিক চিন্তা ভাবনা করে। আজ যখন সে দেখে যে আমার রাস্তা তৈরি হচ্ছে, আমার টয়লেট তৈরি হচ্ছে, আমার বাচ্চাদের জন্য পার্ক তৈরি হচ্ছে, স্কুল তৈরি হচ্ছে, তখন তারা বুঝতে পারছে যে এর আগে আমরা কতটা অন্ধকারে ছিলাম। কেউ কেন এতদিন আমাদের জন্য কিছু করেননি? আজ আগে যা সুযোগ সুবিধা পাচ্ছি তা কেন পাইনি? আজ যদি সরকার বাজেটে 700 কোটি টাকা রেখে থাকে এই কাজ করতে, তাহলে আগের সরকারগুলো কেন করেনি? এই ব্যাপারটা এখন ওনারাও তো বুঝছেন। পাবলিকের থেকে দু একটা প্রশ্ন আমরা নিয়ে নিই। কেজরিওয়াল বাবু নিজের দপ্তরে ভীমরাও আম্বেদকর আর ভগৎ সিং এর ছবি রেখেছিলেন। সেই ছবিগুলো আপনি সরিয়ে দিয়েছেন, আর সেই ব্যাপারে আতিশী দেবী খুব কড়া বিরোধ করেছিল। তো এই কথাটা কি সত্যি? দেখুন, এই যে পার্টি, এটা হলো আন্দোলনের পার্টি। আন্দোলন থেকে এদের উত্থান রামলীলা ময়দানে। এমনকি যখন তারা সরকারে ছিলেন তখনও তারা ধর্নায় বসতেন। কেজরিওয়াল সাহেব মুখ্যমন্ত্রী হিসেবে আর আতিশীজি জলমন্ত্রী হিসাবে ধর্নায় বসেছিলেন, গোটা বিশ্ব দেখেছে। তো এরা শুরু থেকেই একটা বিরোধী দল। তো যখনই তারা দেখবে যে এরা ক্ষমতায় এসেছে আর আমরা বিরোধী দল হয়ে কি করব, এখন ধর্নায় তো বসতেই হবে। এখন অফিস আমার, আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ছবি সামনে রাখবো নাকি পেছনে রাখবো। আমার পিঠের পেছনে বাবা সাহেবের ছবি, ভগৎ সিং এর ছবি, আমি এই ছবিগুলোকে নিয়ে একটু এদিক ওদিক সরিয়ে দিলাম। আরে মুখ্যমন্ত্রী ফটো সরিয়ে দিয়েছেন, তারপর আমি তাদের সবাইকে ডাকলাম, আসুন, ঘরে বসিয়ে চা খাওয়ালাম। আমি বললাম, ম্যাডাম ছবিটা এখানে নয়, এখানে রয়েছে। আচ্ছা, ছবিটা এখানে লাগানো হয়েছে, আমার মনে হয় সামনে থাকা উচিত যাতে আমি প্রণাম করতে পারি। এতে কি কোনো সমস্যা আছে? ওহো, তারপর আমার ঘর থেকে উঠে বাইরে গেল, আবার প্ল্যাকার্ড তুলে নিল, হতে দেব না, হতে দেব না আমরা।
তো সেই ছবিটা আগেও একই ছিল, আজও একই রয়েছে, সবকিছু একই রয়েছে, কিন্তু এটা আপনার শ্রদ্ধার ব্যাপার। কাকে আপনি পিঠ দেখিয়ে বসবেন আর কাকে আপনি সামনে রেখে বসবেন, এটা তো আপনার কিন্তু নিজস্ব যাই করুক পছন্দ। না কেন, আতিশির কথা আপনার মনে পড়বেই। সে আমাকে খুব আমার আসুক বা না আসুক, ওনার আমাকে খুব মনে পড়ে। সারা দিন ধরে আমার ওপর একটা সার্ভেলেন্স ক্যামেরা লাগিয়ে বসে থাকে, রেখা কোথায় গেল, কি করছে। তারপর সকালে সে আমাকে মনে করিয়ে দেয় আপনি এই ঘটনায় টুইট করেননি, আমি টুইট করি। তারপর সে আমাকে মনে করিয়ে দেয় যে আপনি ওখানে যাননি। তারপর আমরা বলি আচ্ছা ঠিক আছে। তারপর সে বলে আপনার এটা করা উচিত ছিল, এটা দেওয়া উচিত ছিল। হ্যাঁ ঠিক আছে দিচ্ছি। তো উনি আমার বন্ধু, আমার খুব খেয়াল রাখেন, আর আমি নিজের যত না খেয়াল রাখি তার থেকে বেশি উনি আমার খেয়াল রাখেন। তো আমি থ্যাঙ্কস বলতে চাই।